আপনারা জানেন এই রাজ্যের ডিডব্লিউএস পাম অপারেটর 4,500-র উপরে এই রাজ্যের ডিডব্লিউএস পাম অপারেটররা আছে, যারা পানীয় জল অর্থাৎ জলের নাম জীবন, এই পানীয় জল যারা আমাদেরকে পান করিয়ে থাকেন সেই সার্ভিসটা ডিডব্লিউএস পাম অপারেটররা দিয়ে থাকে। এই ডিডব্লিউএস পাম অপারেটরের ব্যাপারে বিস্তারিত আলোচনা ডিডব্লিউএস সংগঠনের সভাপতি করবেন, কিন্তু তার আগে আমি মনে করি আপনাদের একটা দুটো বিষয় ডিডব্লিউএস এর ব্যাপারে আমি তুলে ধরা আমার অত্যন্ত প্রয়োজন। এই ডিডব্লিউএস পাম অপারেটররা বিগত বামফ্রন্ট সরকারের আমলে ওনারা পেতেন 4,700 টাকা। 2023 বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা অনুসারে ওনাদেরকে 2300 টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমান ওনারা 7,000 টাকা পায়, কিন্তু তাদের যে কার্যক্রম বা তাদের যে কাজের যে সময়সীমা তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তো ওনাদেরও 5টা দাবি আছে। সেই দাবি বিষয়ে ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম অপারেটর সংঘের রাজ্য সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী এই বিষয়ে উনি ওনার বিস্তারিত আলোচনা করবেন 5টা বিষয়ে, এই দাবি সনদের বিষয়ে। এছাড়া আমি একটু পরিচয় করিয়ে দেব। আমার সাথে আছেন অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স ও আশাকর্মী অ্যাসোসিয়েশনের সভানেত্রী অরুণা বেগম। আমার সাথে আছেন রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদিকা সেবিকা চৌধুরী। আছেন অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স ও আশাকর্মীর অ্যাসোসিয়েশনের সহ সম্পাদিকা এখানে সবুরি রায়, এবং আমার এখানে রাজ্যের বলবো না, এখানে আগরতলা শহরের আমার আশা দিদি এবং ফেসিলিটার্স দিদিরা আছেন। তো রাজ্যবাসী আজকে আমাদের এই প্রেস মিটটা, বিশেষ করে আশা, ডিডব্লিউএস, আশা ফেসিলিটার্স সবাই আজকের এই সাংবাদিক সম্মেলনের জন্য ওনারা অপেক্ষায়, এবং আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকার এবং রাজ্যবাসী সকলের কাছে এই জানানটা দিলাম, এবং ডিডব্লিউএস বিস্তারিত আলোচনা করার জন্য আমি বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব ওনার এই বিষয়ে আলোচনা করার জন্য। নমস্কার সাংবাদিক বন্ধুরা, প্রথমেই আজকে এই আমাদের রাজ্য সরকারের সামনে একটা বাজেটকে কেন্দ্র করে আপনারা যে আমাদেরকে এই সম্মেলন করার একটা সুযোগ প্রদান করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমাদের অনিয়মিত ডিডব্লিউএস পাম অপারেটর সংঘ পরিবারের থেকে সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমাদের জন্মই বলতে পারেন বা নিয়োগ প্রক্রিয়া তৎকালীন সময় কমিউনিস্টের শাসনকাল 98 বা 99 থেকে শুরু হয়। হ্যাঁ, তারপর থেকে অ্যাকচুয়ালি আমাদের অপারেটররা সম্পূর্ণ সিট ঘুমিয়েছিল। আমাদের যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ আমাদের যে জন্মস্থান, সেই জন্মস্থানটাই ছিল আমাদের উল্টুকা ধরানো। কেননা আমাদেরকে যে সিস্টেমে সরকার নিয়োগ করেছে ওই নিয়োগের দ্বারা আমাদেরকে সিলেকশন করে দিয়েছে পঞ্চায়েত অধিকর্তারা, কিন্তু আমাদের এনগেজমেন্টে কেউ সাইন করছে বিডিও, আবার দেখা যাচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, আবার দেখা যাচ্ছে এক্সিকিউটিভ, অর্থাৎ আমাদের নিয়োগ ক্ষেত্রে কোনো স্থিতিশীলতা নেই। এই পজিশনে দাঁড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ের কারণই তো আমাদের ভাগ্যটা চিরকাল জীবন অন্ধকার ঘরে রয়ে গেছে। এই বিষয়টাকে কেন্দ্র করে বারবার আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী এবং আমলা অফিসারদের সাথে যোগাযোগ করি। আমাদের দুর্ভাগ্য, বিভিন্ন প্রশ্নগুলি যখন আমরা আধিকারিকদের কাছে প্রশ্ন করি তখন ওনারা আমাদেরকে কোনো সঠিক উত্তর দিতে না পেরে আমাদেরকে হাত জোর করে বলেন আপনারা মিনিস্টারদের সাথে কথা বলুন। তো বন্ধুরা, সামনে আমাদের বাজেট, ওই বাজেটকে কেন্দ্র করে আমরা বর্তমান রাজ্যের আমাদের যিনি স্বনামধন্য মুখ্যমন্ত্রী রয়েছেন ওনাকে পরপর 4-5টা আমরা আবেদন করেছি দেখা করার জন্য। আমাদের একটা দুর্ভাগ্য, হয়তোবা উনি সময়ের সাপেক্ষের কারণে আমাদেরকে সেই সুযোগটা করে দিতে পারেননি। তো যাই হোক, আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে তৎসমিত সমস্ত রাজ্যবাসীর কাছে আমাদের এই টোটাল অন্ধকার জগতের কিছু একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধু, জল আমরা জানি জীবন। সরকার, কেন্দ্রীয় সরকার এই জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা প্রতিটা রাজ্য সরকারকে প্রদান করছে, কিন্তু বিনিময়ে যারা এই সমাজ ব্যবস্থার মধ্যে এই জল পরিষেবাকে সঠিকভাবে পরিচালনা করছে আমরা দেখছি চিরকাল আমাদেরকে বঞ্চিত রেখে সরকার এই কর্মধারা অব্যাহত রাখছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা
বর্তমান সরকার আসার পর আমরা একটা বিশাল একটা আশা করেছিলাম যে সরকার হয়তো আমাদের এই সিস্টেমের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন সাধন করবেন, কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য, এখন পর্যন্ত বিভিন্নভাবে আমরা আলোচনা বা দাবি দেওয়া জানানো সত্ত্বেও আমাদের 2018 সালের পরে আমাদের গত বিধানসভার আগে আমাদেরকে 300 টাকা সরকার বৃদ্ধি করেছে। তো আমরা যে মোট স্যালারি যেটা পাই এটা আমরা 7,000 টাকা পাই। তৎসঙ্গে আমাদের এই স্কিমের সাথে আরেকটা স্কিম সরকার আমাদেরকে যুক্ত করে রেখেছেন, যেটা আইআরপি বলা হয়, অর্থাৎ যেই জলটা গভীর থেকে উঠে এটা উপরে আসার পর এটা রিফারিং করে, ওইটাতে কিন্তু আমাদের সময় আরও 2-3-4 ঘন্টা বাড়তি সময় যায়। দেখা গেছে কি প্রথম অবস্থায় ওই আইআরপি পরিচালনার ক্ষেত্রে সরকার কিন্তু আমাদেরকে কোনো অর্থ প্রদান করতেন না বা কোনো টাকা দিতেন না। পরবর্তী সময়ে বছর 2-4 বছরের ভেবে বিনা পয়সায় আমরা এই কাজটা পরিচালনা করি। তারপর বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে ওই আইআরপির ক্ষেত্রে আমাদেরকে 500 টাকা বৃদ্ধি করে। এই 500 টাকা বৃদ্ধি করার ফলে কি হয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যের অধিকাংশ আইআরপিগুলো ড্যামেজ হয়ে যায়। কেন ড্যামেজ হয়ে যায়? বন্ধুরা, আমি কাজের বিনিময়ে যদি আমার সংসার পরিচালনা না করতে পারি তাহলে কি হয়, আমার কর্মক্ষেত্রে আমার মানসিকতা দুর্বলতা অবশ্যই বৃদ্ধি পাবে। আর তার কারণ হচ্ছে ওই মানসিকতা। কারণ আমরা যেই সময় জীবনের অতিবাহিত করছি প্রতিনিয়ত 6 থেকে 8 ঘন্টা ডিউটি আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি, কিন্তু বিনিময়ে সরকার আমাদেরকে যেই টাকাটা প্রদান করছেন এটা আমাদের বর্তমান শ্রম দপ্তরের রুলসেরও অনেক নগণ্য। অর্থাৎ এই বিষয়ে সরকারের সাথে বারবারই আলোচনা আমরা রেখেছি। এখন বিষয় হলো আমাদের যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়াটা আমাদেরকে পরিবর্তন করে আমাদেরকে অবিলম্বে দপ্তরের মাধ্যমে আমাদেরকে সে এঙ্গেজমেন্ট পেপার বা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পেপার প্রদান করা হোক। দ্বিতীয় বিষয়, আমরা কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, আমাদের সহকর্মী বিন্দুরা বিভিন্ন সময় যেহেতু একটা সম্পূর্ণ ইলেকট্রিক সার্কেল, এখনও আমার কাছে খবর আছে 2 জন লোক মেশিন চালাতে গিয়ে আহত হয়েছে, কিন্তু বিনিময়ে ওনাদেরকে 10 জন লোক অতীত থেকে এখন পর্যন্ত 10 জন 12 জন লোক আমাদের কাছে রিপোর্ট আছে মারাই গিয়েছেন, কিন্তু ওনাদেরকে কোনো কেউ ফ্যাসিলিটি প্রদান করেনি। যারা আহত অবস্থায় আছেন ওনাদেরকেও কিন্তু কেউ কোনো ফেসিলিটি প্রদান করে না। বিনিময়ে দেখা যায় আমরা যখন বিভিন্ন সময় পঞ্চায়েতের দ্বারস্থ হই তখন সহৃদয়ী যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন ওনারা হয়তো বা 200-500 টাকা প্রদান করেন। অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলবো, আমাদের যে সময় কাজ, অর্থাৎ যতটুকু সময় আমরা কাজ করি এই সময়কে নির্ধারণ করে আমাদের উপযুক্ত যে বকেয়া টাকা আমরা পাওয়া প্রয়োজন ওই টাকাটা যেন আমাদেরকে বৃদ্ধি করা হয়। এতে আমাদের অপারেটরদের অনেকটা মানসিকতার পরিবর্তন হবে এবং সাথে সাথে আমাদের কর্মধারারও পরিবর্তন হবে, পরিষেবাও সঠিক থাকবে বলে আমরা আশা রাখছি। তৃতীয় বিষয় হলো, সরকার আমাদেরকে যেই নিয়োগ প্রক্রিয়া চালু করে রেখেছে এখনও সেই নিয়োগ প্রক্রিয়া রয়ে গেছে, কিন্তু আমরা ইদানিংকালে দেখছি ডিআরবিটির মাধ্যমে গ্রুপ সি একটা পোস্ট তৈরি করে বর্তমান সরকার নতুন করে আবার দীর্ঘদিন পর পাম্প অপারেটর হিসাবে নিয়োগ প্রদান করেছেন। তো বন্ধুরা, আমরা একটা কথা বলবো যে আমাদেরকে এইভাবে বঞ্চিত রেখে সরকার করতে পারেন, কিন্তু আমাদেরকে বঞ্চিত রেখে দেখা যাচ্ছে যে সরকার পুনরায় নতুন নিয়োগ নীতি সার্কুলেশন চালু করে দিয়েছেন। আমাদের যে আসে ওই নিয়মিত কর্মী আমাদের সাথে ডিউটি করছে। এই মতো অবস্থায় প্রতিটা অপারেটরের এখন মুখে শুধু একটাই প্রশ্ন, আমরা কেন এই বিভাজন নীতির মাঝখানে পড়লাম? ওই অবস্থা থেকে আমাদের মুক্তির কী উপায়? তো ওই বিষয়ের থেকে আমি বলবো, নির্দিষ্ট একটা আইনগত গাইডলাইন তৈরি করে এবং কাজের সঠিক সময়সূচি নির্ধারণ করে আমাদেরকে একটা গাইডলাইন প্রদান করা হোক। তৎসত্ত্বে আমরা এমন একটা পরিষেবার সাথে যুক্ত, এক একজন আমাদেরকে এক একটা কর্মের উপাধি দেয়, কিন্তু ইদানিংকালে আমরা লক্ষ্য রাখছি প্লাম্বার নামে একটা ট্রেনিং গত কিছুদিন আগে থেকে শুরু হলো সমস্ত ভারতবর্ষে। ওই ডেতে আমাদেরকে বিভিন্ন অপারেটরদেরকে এখানে ইনভাইট করার পর তাদেরকে সংবর্ধনা জানানো হয়। জানি না এই নতুন সার্কুলেশনের ভবিষ্যৎ কী বা সরকারের কোন দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটাও এই পজিশনটা কিন্তু আমাদের কাছে বর্তমানে পরিষ্কার নয়। তাই সরকারের কাছে অনুরোধ রাখবো, আমাদেরকে ওই অবস্থাগুলির থেকে পরিষ্কারভাবে আমাদেরকে একটা সঠিক স্বচ্ছ গাইডলাইনের মাধ্যমে আমাদেরকে নিয়োগ নীতির মাধ্যমে আমাদেরকে সঠিক একটা জায়গা প্রদান করা হোক। পাশাপাশি
আমাদের এমন একটা কর্ম, একদিন আমাদের কোনো ছুটি নাই। দেখুন, আমরা যেই কাজটা করি, মানুষ যদি একবেলা যদি জল পরিষেবার থেকে ব্যাহত হয়, সাথে সাথে অপারেটরের কাছে ফোন আসে। যদি মেশিন কোনো কারণে ইলেকট্রিক গোলযোগ হয়, মানুষ কিন্তু সেই জিনিসটা বুঝতে চায় না। আমরা যদি বলি যে ইলেকট্রিক হাই ভোল্টেজ রয়েছে, মানুষ কিন্তু তারপরেও বুঝে না। মানুষ বিভিন্ন ধরনের অকথ্য কুকথ্য গালিগালাজ করে। এই সমস্ত প্রক্রিয়ার থেকে আমরা মানসিক হেজিটেশনে ভুগছি এবং পাশাপাশি আমাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই। আমাদের কাছে রিপোর্ট আছে, আমরা এখনও বিভিন্ন পঞ্চায়েতে যেতে হয়। অপারেটরকে ডিউটি চলাকালীন অবস্থায় বিভিন্ন ধরনের দুষ্কৃতীরা মারধর পর্যন্ত করে। তো ওই বিষয়গুলোকে কেন্দ্র করে সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো, আমাদেরকে যাই কিছু করেন না কেন, আমাদেরকে সঠিক আইন মেনে গাইডলাইন তৈরি করে আমাদেরকে একটা নীতি নির্দেশিকা প্রণয়নের মাধ্যমে আমাদের সুষ্ঠু একটা নিয়োগ প্রদান করেন। বিগত সরকারের আমলে আমাদেরকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছেন, এখনও সরকার একই প্রক্রিয়ায় হাঁটছেন। আমরা অনেকটা বড় আশা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সরকারের পরিবর্তন সাধন করেছিলাম। আমরা ভেবেছিলাম কিছু হোক আর না হোক, কিন্তু আমাদের এই নীতি নির্দেশিকার পরিবর্তন হবে। জানি না এই বাজেটের মাধ্যমে সরকার আমাদের প্রতি কতটুকু সহানুভূতিশীল রয়েছেন, কারণ আমরা বারবার চেষ্টা করছি সরকারের সাথে আলোচনা করার। অফিসারদের আমাদেরকে বারবার বলেছেন আপনারা মিনিস্টারদের সাথে কথা বলুন। দুর্ভাগ্য, আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট আমরা বারবার আবেদন প্রদান করেছি, কিন্তু উনি হয়তো বা সময়ের কারণ হেতু আমাদেরকে সেই সুযোগ প্রদান করতে পারেননি। তাই আমরা আরেকটা দাবি রয়েছে, 5 নম্বর, এই যে বলেছিলাম যে আইআরপি একটি স্কিমের সাথে নতুন একটি স্কিম অর্থাৎ আইআরপি সংযুক্ত করে দিয়েছেন। যে সরকারের কাছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ রাখবো, সেই আইআরপির বিষয়ে সরকার যেন, যেহেতু একটা স্কিমে আমরা যত টাকাই পাই, সেই ওই হিসাব যদি আমরা চালু করি, তাহলে 2টা স্কিম আমরা পরিচালনা করছি, কিন্তু আমরা যতটুকু খাটছি না কেন তার সঠিক মূল্য কিন্তু আমরা পাচ্ছি না। তাই আপনাদের মাধ্যমে আমরা চাই এই সঠিক মূল্য, নীতি নির্দেশিকা, আইনগত যে ত্রুটিগুলি রয়েছে সেই সমস্তগুলি সংশোধন করে আমাদের অপারেটরদের জীবনমানের প্রশ্নে এগুলো সংশোধন করে আমাদেরকে জন্য সঠিক গাইডলাইন প্রদান করা হয়। পাশাপাশি ইদানিংকালে আমরা একটা বিষয় লক্ষ্য রাখছি, পঞ্চায়েত থেকে যখন আরবানে কোনো অপারেটরকে যখন ট্রান্সফার করা হয়, তখন দেখা যায় কি তাদের বেতন পেতে যায়। এখনও আমাদের ত্রিপুরার যে আগরতলা শহরে রয়েছেন 10 জন, আজকে 8 মাস হয়ে গেল, তারা বেতন এখনও নিজের হাতে পাননি। যখন আরবানের কাছে যায়, আরবান বলে চিফ ইঞ্জিনিয়ারের কাছে যাও, চিফ ইঞ্জিনিয়ার বলে আরবানের কাছে যাও। এইভাবে আজকে 7 হয়তো 8 মাস সময় তাদেরকে অতিবাহিত করছে। পৃথিবীতে এমন কোনো নিয়ম, নীতি নির্দেশিকা আছে কিনা আমার জানা নাই। কর্মের বিনিময়ে কোনো ব্যক্তি যদি 7-8 মাস পরে তার মাসিক স্যালারি পেতে হয়, তাহলে তার পরিবার বাল বাচ্চা কোথায় গিয়ে দাঁড়াবে এবং তার ডিউটি কি সঠিক থাকবে কিনা। মাননীয় সরকারের কাছে আমার এই একটাই মাত্র প্রশ্ন হলো। তাই সরকারের কাছে আবারও বারবার অনুরোধ রাখবো, এই সমস্ত বিষয়গুলি সঠিক পর্যালোচনা করে সঠিক নীতি নির্দেশিকার মাধ্যমে সঠিক শ্রমের ন্যায্য মজুরি প্রদানের মাধ্যমে সংবিধান স্বীকৃতির অধিকার হেতু জনস্বার্থে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টিগুলি যেন আমাদের আগামী যে অধিবেশন আছে সেই অধিবেশনের মাধ্যমে যদি প্রকাশ করেন, তাহলে মনে হয় আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত অপারেটরের জীবনমানের খানিকটা অংশ পরিবর্তন হবে, অন্তত মনের খোরাক তৈরি হবে। তো এই আশা রেখে, বিশ্বাসটাকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে এই জানানে আমরা রাখছি। এই 2-4টা কথা বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে সরকারের প্রতি বিনম্র অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।